গল্পের শুরুটা ফিলিপাইনের একটি শহর থেকে, যেখানে আমরা দেখতে পাই যে পুরো শহর জুড়ে জম্বি ভাইরাস ছড়িয়ে পড়েছে। সবাই এতে আক্রান্ত হয়েছে। লোকেরা এই ভাইরাসে আক্রান্ত হয়ে একে অপরকে কামড়াচ্ছিল। তবে ফ্রান্সিস নামে এই শহরে বসবাসকারী একজন লোক এবং তার পরিবার সৌভাগ্যক্রমে এখনও এই ভাইরাস থেকে রক্ষা পেয়েছে। ফ্রান্সিসের পরিবারে তার স্ত্রী এবং 2 ছেলে ছিল, যাদের সাথে সে তার গ্রামের বাড়িতে যাচ্ছিল, কারণ তাদের মনে হয়েছিল যে জম্বি ভাইরাসটি কেবল শহরেই ছড়িয়েছে, গ্রামগুলো এখনও সুরক্ষিত আছে, তাই তারা নিরাপদে থাকার আশায় সেখানেই যাচ্ছে। এখন ফ্রান্সিসের মা বাবা গ্রামেই থাকতেন। তারা তাদের বাড়িতে আসার সাথে সাথেই ফ্রান্সিস তার বাবার ঘরে যায়। সেখানে গিয়ে তার হুঁশ উড়ে যায়। দেখে তার বাবা বন্দুক নিয়ে নিজেকে গুলি করে মেরে ফেলেছে, কারণ সে নিজেও জম্বি হয়ে যাচ্ছিল। তাই সে ভেবেছিল জম্বির মতো হয়ে যাওয়ার থেকে বরং নিজের জীবন শেষ করে দেওয়াই ভালো। কিন্তু ফ্রান্সিস তাদের মৃত্যুতে দুঃখ পায়। তার খারাপ লাগছিল যে সে কি ভেবে এখানে এসেছিল আর কি হয়ে গেল। এখন সে তার বাবার বন্দুকটি নিয়ে নিজের কাছে রেখে দেয়, কারণ এই ধরনের পরিস্থিতিতে অস্ত্র নিজের কাছে রাখা উচিত। তারপর সে ঘর থেকে বেরিয়ে আসে, কিন্তু এটা দেখে তার হুঁশ উড়ে যায় যে তার মা রক্তে ভেজা অবস্থায় সেখানে দাঁড়িয়ে আছে। তার শরীর ক্ষতবিক্ষত, কারণ সেও জম্বি হয়ে গেছে এবং হামাগুড়ি দিয়ে ফ্রান্সিসের দিকেই এগিয়ে আসছে, যাতে তাকে কামড়ে জম্বি বানাতে পারে। এটা দেখে ফ্রান্সিসের খারাপ লাগছিল। সে এমনটা করতে চায়নি, কিন্তু এটা করা তার বাধ্যবাধকতা ছিল। সে বন্দুক বের করে এবং পাথর বুকে চেপে রেখে তার মাকে গুলি করে মেরে ফেলে। এরপর সে তার মা বাবার লাশ কবর দেয়, যাতে তাদের আত্মা শান্তি পায়। তারপর সে তার পরিবারকে বোঝায় যে দেখো, আমাদের এখানেই থাকতে হবে, কারণ বাইরে অনেক বিপদ। আমাদের এখানে কোনো সমস্যা হবে না, কারণ এখানেই ক্ষেত আছে, তাই খাবারের জন্য শস্যও পাওয়া যাবে, পাম্পও লাগানো আছে যা থেকে পান করার জন্য জল পাওয়া যাবে, তাই কোনো সমস্যাই হবে না। অবশেষে তারা রাজি হয়ে যায়। আমরা লক্ষ্য করি যে ফ্রান্সিস এবং তার স্ত্রী আইরিশ একে অপরের উপর বিরক্ত। মনে হচ্ছে তাদের মধ্যে কোনো ঝগড়া হয়েছে এবং তারা একে অপরের সাথে কথা বলছে না। এখন তারা স্টোর রুমে যাওয়ার সিদ্ধান্ত নেয়, যাতে সেখান থেকে প্রয়োজনীয় জিনিসপত্র নিতে পারে। সেখানে এসে তারা দেখে যে কেয়ারটেকারের লাশ ঝুলছে। ফ্রান্সিস বুঝতে পারে যে কেয়ারটেকার জম্বি হওয়ার হাত থেকে বাঁচার জন্য নিজেকে ফাঁসিতে ঝুলিয়েছিল। সেখানে কয়েকটি মুরগিও ছিল, যেগুলো খাঁচায় বন্দি ছিল। ফ্রান্সিস তার বড় ছেলেকে বলে কেয়ারটেকারের পকেট থেকে চাবি বের করে মুরগিগুলোকে মুক্ত করে তার কাছে নিয়ে আসতে, কিন্তু তার বড় ছেলে খুব ভয় পেয়েছিল, যা দেখে ফ্রান্সিস বলে, আরে ভয় পাওয়ার কিছু নেই, বরং ভাবো এটা এক ধরনের প্রশিক্ষণ। যদি কখনো কোনো জম্বি তোমার সামনে এসে পড়ে, তবে তুমি যেন ভয় না পেয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করতে পারো। ধীরে ধীরে সে এগিয়ে যায়, কেয়ারটেকারের পকেট থেকে চাবি নেওয়ার চেষ্টা করে, কিন্তু সে এত ঘাবড়ে গিয়েছিল যে লাশ তার উপরে পড়ে যায় এবং সে তা নিয়ে নিচে পড়ে যায়। এতে তার দম আটকে আসে। তার উপর রক্ত লেগেছিল, তাই সে পাম্পে গিয়ে রক্ত পরিষ্কার করে। এটা দেখে আইরিশের রাগ হয়। তার বড় ছেলে চলে যাওয়ার পর সে ফ্রান্সিসকে বলে, তুমি তাকে এই সব কিছু এখন থেকে কেন শেখাচ্ছ? এতে ফ্রান্সিস রেগে গিয়ে বলে, এই সব কথা ভাবার সময় নেই, যদি বেঁচে থাকতে হয় তবে এই সব শিখতে হবে। এখন আমরা লক্ষ্য করতে পারি যে ফ্রান্সিস তার বড় ছেলের চেয়ে ছোট ছেলেকে বেশি ভালোবাসতো। বড় ছেলের প্রতি তার তেমন কোনো মনোযোগ ছিল না। এমনটা কেন ছিল? কেন সে তার বাচ্চাদের মধ্যে পার্থক্য করত? এর উত্তর আমরা শীঘ্রই জানতে পারবো। সন্ধ্যায় সব কাজটা চেক করার পর ফ্রান্সিস আর আইরিশ বেসমেন্টে যায়। সেখানে এসে ফ্রান্সিস ভয় পেয়ে যায়, ঘাবড়াতে শুরু করে। আসলে ফ্রান্সিসকে ছোটবেলায় তার বাবা ছোটখাটো ভুল করলেও খুব মারধর করত আর সারাদিন তাকে বেসমেন্টে বন্দি করে রাখতো। আর আজ এখানে আসার কারণে ফ্রান্সিসের সেই সব কিছু মনে পড়ে গিয়েছিল, এই কারণে তার এই অবস্থা হচ্ছিল। তবে আইরিশ তাকে বোঝায়, নিজেকে সামলাও, এমন করো না। এরপর তারা খেতে বসে। ফ্রান্সিসের বড় ছেলে জানায় তার বন্ধু তাকে মেসেজ করেছে যে সে তার মা বাবার সাথে পাহাড়ের কাছে তৈরি হওয়া একটা ক্যাম্পে যাচ্ছে, যা একদম নিরাপদ জায়গা এবং সেখানে আরো অনেক বেঁচে থাকা মানুষ থাকছে। তাই আমার মনে হয় আমাদেরও সেখানে যাওয়া উচিত। এটা শুনে ফ্রান্সিস একেবারে না করে দেয়, বলে না, আমরা কোথাও যাব না, কারণ সেখানে আমাদের ঠিকমতো খাবারও দেওয়া হবে না। আর এখানে দেখো, আমাদের কাছে খাবার দাবার সবকিছু আছে, কোনো কিছুর অভাব নেই, তাই আমরা এখানেই থাকবো। এরপরে সে তার স্ত্রীকে বলে, ঠিক আছে, আমরা যাব, আমরা সেই ক্যাম্পেই থাকবো, কারণ এখানকার ছোটবেলার ভয়ানক স্বপ্নগুলো আমাকে এখানে থাকতে দেবে না। তাই পরের দিনই তারা ভ্যানের মাধ্যমে সেই ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু কিছুটা দূরে আসার পর তারা দেখে যে সামনে ব্যারিকেড লাগানো আর পাশে অনেক খারাপ গাড়ি দাঁড়িয়ে আছে, কারণ ব্যারিকেড রাস্তা আটকানোর জন্য লাগানো হয়েছিল। আইরিশ গাড়ি থেকে নেমে ব্যারিকেড সরাতে যায়। ঠিক তখনই একটি ভয়ঙ্কর জম্বি সেখানে এসে হামলা করার চেষ্টা করে। এটা দেখে ফ্রান্সিস সঙ্গে সঙ্গে বন্দুক নিয়ে বাইরে আসে এবং জম্বিটিকে গুলি করে মেরে ফেলে।
কিন্তু গুলির শব্দে সেখানে অনেক জম্বি চলে আসে, যাদের থেকে বাঁচার জন্য তারা গাড়িতে লুকিয়ে পড়ে। এরপর ফ্রান্সিস একটা বোমা বাইরে ফেলে সব জম্বিকে উড়িয়ে দেয়। এখানে সবচেয়ে বড় সমস্যা ছিল তাদের ভ্যানটি নষ্ট হয়ে গিয়েছিল, তাই তাদের হেঁটে যেতে হয়েছিল, এবং যেহেতু তাদের আর কোনো উপায় ছিল না তাই তারা গ্রামে ফিরে আসে। পরের দিন সকালে ফ্রান্সিস তার ভাঙা ভ্যানটি মেরামত করতে যায়, তবে এই ব্যাপারে সে তার পরিবারের লোকেদের জানায় না, কারণ সে মনস্থির করে ফেলেছিল যে তারা এখানেই থাকবে। সে ভাবে গ্রামে তো আমাকে শুধু খারাপ স্বপ্নগুলোই তাড়া করবে, জম্বিরা নয়, তাই যাই হোক না কেন আমরা এখানেই থাকবো, কারণ বাইরে অনেক জম্বি। সে বাড়িটাকে আরো ভালো করে ঠিক করে নেয়, লাইট ইত্যাদিও লাগিয়ে নেয়। তারপর তার পরিবারের সাথে নাচতে শুরু করে যাতে তারা আনন্দ করতে পারে। এরপরে ফ্রান্সিসের 2 ছেলে পুরনো ছবি দেখতে শুরু করে, যার মধ্যে ফ্রান্সিসের ভাইয়ের ছবিও ছিল। এখানে ছোট ছেলেটি তার ভাইকে বলে, ভাই তুমি কি একটা জিনিস লক্ষ্য করেছো? তুমি তো দেখতে একদম বাবার ভাইয়ের মতো। এটা শুনে বড় ছেলের হুঁশ উড়ে যায়, কারণ অবশেষে সে বুঝতে পারে, ও এই ব্যাপার, বাবা আমার উপর এত বিরক্ত কেন থাকেন, কারণ সেও বুঝতে পেরেছিল যে সে তাদের ছেলে নয়, বরং তাদের ভাইয়ের ছেলে। আসলে ফ্রান্সিসের ভাইয়ের সাথে আইরিশের সম্পর্ক হয়ে গিয়েছিল, যার কারণে এই বড় ছেলেটা জন্মেছিল। কিন্তু তারপরেও ফ্রান্সিস আইরিশকে ক্ষমা করে দেয় এবং সেই 2 সন্তানকে লালন পালন করে। কিন্তু যেহেতু সে তার আসল ছেলে ছিল না, তাই ফ্রান্সিস তার উপর রাগ করত। কিন্তু হ্যাঁ, তেমন কোনো ভুল উদ্দেশ্য ছিল না, যেমন তাকে কষ্ট দেওয়া ইত্যাদি, বরং সে প্রায়ই নিজেকে বোঝাতো, আমি কি করতে থাকি, এতে ওর তো কোনো দোষ নেই, ওরও তো ভালোবাসার প্রয়োজন আছে, আমি ওরও ভালোভাবেই খেয়াল রাখবো এবং বাবার মতো ভালোবাসা দেব, কারণ ওর দায়িত্ব আমার উপর। আর এই কারণে প্রায় ফ্রান্সিস ও আইরিশের ঝগড়া হতো। যখন ফ্রান্সিস বাইরে যায় তখন একটা কুকুর তাকে কামড়ে দেয়, আইরিশ তার ব্যান্ডেজ করে দেয়, কিন্তু এও বলে যে আমাদের ডাক্তারের কাছে যাওয়া উচিত, যাতে তোমার শরীরে কুকুরের বিষ ছড়িয়ে না যায়। এটা শুনে ফ্রান্সিস বলে, কুকুরটার গলায় বেল্ট ছিল, তাই মনে হচ্ছে ওটা পোষা কুকুর, আর পোষা কুকুরের বিষ নাও থাকতে পারে, তুমি চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না। এরপর ফ্রান্সিসের বড় ছেলে সে বলে, বাবা আমি আমার পরিবারের জন্য কিছু করতে চাই, যাতে প্রয়োজনে কাজে আসতে পারি। ফ্রান্সিস বলে, বাবা তুমি এখনো ছোট, আর যদি তুমি নিজেকে বড় মনে করো এবং ভাবো যে তুমি তোমার পরিবারকে বাঁচাতে পারো, তবে বলো তো আমাদের বাঁচানোর জন্য তুমি কি কারো জীবন নিতে পারবে? এ কথার জবাবে সে হ্যাঁ বলে, হ্যাঁ বাবা, নিজের পরিবারকে বাঁচানোর জন্য আমি যে কারো জীবন নিতে পারি। ফ্রান্সিস তাকে বন্দুক নিয়ে সামনে গুলি করতে বলে। এখন তার ছেলে বেশ ভয় পেয়ে যায়, কিন্তু ফ্রান্সিস তাকে আরো ভয় দেখায় যাতে তার ভেতরের সব ভয় দূর হয়ে যায়। ঠিক তখনই আইরিশ এবং তাদের ছোট ছেলেও সেখানে এসে পড়ে। এটা দেখে আইরিশ বলে, তুমি ওকে দিয়ে কি করাচ্ছ? ও এখনো এটা করার মতো উপযুক্ত হয়নি। ফ্রান্সিস তুমি কি দেখতে পাচ্ছ না ও কতটা ভয় পেয়েছে? মায়ের একথা শুনে সে গুলি করে দেয়, কিন্তু ওদের আওয়াজ শুনে সেখানে জম্বিরা আসতে শুরু করে, তাই তারা নিজেদের জীবন বাঁচাতে বাড়ির দিকে দৌড়াতে থাকে। জম্বিরাও তাদের পিছন পিছন তাড়া করতে করতে বাড়ির কাছে চলে আসে, কিন্তু তারা বাড়ির ভেতরে ঢোকার আগেই সেখানে একটা বড় গাড়িতে কেউ এসে পৌঁছায়, যে লাইট জ্বালিয়ে এবং হর্ন বাজিয়ে জম্বিদের দৃষ্টি আকর্ষণ করে। জম্বিদের মনোযোগ গাড়ির দিকে যেতেই সেই লোকটি গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায় এবং জম্বিরাও তার পেছন পেছন ছুটতে থাকে, যার ফলে তাদের জীবন বাঁচে। ফ্রান্সিস গাড়িটি চিনতে পারে, যেটি আসলে তার ভাইয়ের ছিল। হ্যাঁ, সেই ভাই যার সাথে তার স্ত্রীর সম্পর্ক ছিল এবং যার ছেলে এই বড় ছেলেটি। পরের দিন ফ্রান্সিস তার ভাইয়ের সাথে দেখা করতে যায়। সে বেশ রাগান্বিত ছিল। তার ভাই বলে, শান্ত হও ভাই, আমি শুধু দেখতে এসেছিলাম যে মা বাবা ঠিক আছে কিনা। ফ্রান্সিস জানায় তারা তো কবেই মারা গেছে এবং তাকে বন্দুক দেখিয়ে বলে, তোমারও আর এখানে কোনো কাজ নেই, চলো এখান থেকে বেরো, না হলে আমি এখনই তোমার মাথায় গুলি করে মেরে ফেলবো। সে বলে, আরে ভাই আমি এখানে থাকতে আসিনি, ঠিক আছে? এই বলে সে তাকে একটা ম্যাপ দিতে দিতে বলে, শুনেছি পাহাড়ের কাছে একটা ক্যাম্প আছে, এটা সেখানেই যাওয়ার ম্যাপ, যদি যেতে হয় তবে চলে যেও, আমিও ওখানেই যাচ্ছি। এই কথা বলে সে গাড়িতে উঠে সেখান থেকে চলে যায়। ফ্রান্সিস তার ভাইয়ের সাহায্য নিতে চায়নি, তাই সে ম্যাপটি জ্বালাতে শুরু করে, কিন্তু হঠাৎ থেমে যায় এবং ভাবে, কে জানে এই ম্যাপটা হয়তো বিপদে কাজে লাগতে পারে। এই ভেবে সে ম্যাপটি নিজের কাছে রেখে দেয়। বাড়িতে ফিরে এসে সে জানলাগুলোতে কাঠ লাগিয়ে দেয়, যাতে জম্বিরা কাঠের কারণে ভেতরে ঢুকতে না পারে। এরপর তাদের ছোট ছেলে খেলতে খেলতে বেসমেন্টে যায়। সে জানালা দিয়ে বাইরে একটা ভয়ঙ্কর জম্বি দেখতে পায়। বাচ্চাটার খুব খারাপ অবস্থা হয়ে যায়। তখনই আইরিশ এসে তাকে সামলায় এবং বলে, বাবা এটা বুড়ো আর দুর্বল জম্বি, তাই আমাদের ভয় পাওয়ার কিছু নেই। ফ্রান্সিস তাদের এই কথা শুনে ফেলেছিল, তাই সে জম্বিটার কাছে গিয়ে তার মাথা শরীর থেকে আলাদা করে দেয়। ফ্রান্সিস যখন স্নান করতে যাচ্ছিল
তখনই তার বড় ছেলে এসে ম্যাপটা দেখতে পায়। সে কিছু করার আগেই ফ্রান্সিস তাকে বকে সেখান থেকে তাড়িয়ে দেয়। ফ্রান্সিসের কথা থেকে বোঝা যাচ্ছিল যে তার মানসিক ভারসাম্য যেন কিছুটা খারাপ হয়ে যাচ্ছিল। রাতে যখন সবাই খাবার খাচ্ছিল তখন বড় ছেলে তার মাকে বলে যে বাবার কাছে একটা ম্যাপ আছে। এটা শুনে আইরিশ ফ্রান্সিসকে জিজ্ঞাসা করে যে এটা কি সত্যি, তোমার কাছে কি কোনো ম্যাপ বা এই জাতীয় কিছু আছে? উত্তরে সে একেবারে অস্বীকার করে বলে না, আমার কাছে তো কোনো এইরকম কিছুই নেই, হয়তো ওর কোনো ভুল ধারণা হয়েছে। সে তার বাচ্চাদেরও বলে দেয়, জানো তোমাদের মা কেন এখান থেকে চলে যেতে চায়? কারণ সে আমার ভাইয়ের কাছে যেতে চায়, যার সাথে তার সম্পর্ক ছিল। সে তো কয়েক মাস আগেই তোমাদের ছেড়ে চলে যেত, কিন্তু ভাইরাসের কারণে যেতে পারেনি। এটা শুনে দুই বাচ্চা অবাক হয়ে যায় এবং আইরিশকে জিজ্ঞাসা করে, মা এটা কি সত্যি? সে বলে, হ্যাঁ আমি তার কাছে যেতে চাইছিলাম। তখন ফ্রান্সিস সেই ম্যাপটা বের করে সবার সামনে জ্বালিয়ে দেয় এবং চিৎকার করে বলে, কেউ কোথাও যাবে না, সবাই এখানেই থাকবে, কারণ এটাই আমার শেষ সিদ্ধান্ত। যদিও আইরিশটাকে এটা করতে বাধা দেয়, কিন্তু সে শোনে না। সে ম্যাপটা পুরোটা জ্বালিয়ে দেয়, তারপর কাঠের টুকরো দিয়ে প্রধান দরজাও বন্ধ করে দেয় যাতে কেউ বাইরে যেতে না পারে। সে বাহানা দেয় বাইরে জম্বি ঘুরছে, তাই দরজা বন্ধ করে রাখাই ভালো, যাতে তারা ভেতরে ঢুকতে না পারে। এটা শুনে বড় ছেলে বলে, বাবা তুমি মিথ্যা বলছো, বাইরে তো কোনো জম্বি নেই, তুমি শুধু আমাদের এখানে আটকে রাখতে চাও। এটা শুনে ফ্রান্সিসের খুব রাগ হয়। সে তার বড় ছেলেকে থাপ্পড় মারে এবং বলে, তোমার এত সাহস কি করে হয় এভাবে কথা বলার? কেন কথা বলছো মাঝখানে? তুমি তো আমার সন্তান নও। তখনই দরজায় একজন আহত সৈনিক এসে ধাক্কা দেয়, তার সাহায্যের দরকার ছিল। ফ্রান্সিস বলে, এখান থেকে যাও, আমরা তোমাকে ভেতরে আসতে দেব না। সৈনিকটি ভাইরাসের শিকার হয়নি, তাই বড় ছেলে জোর করে দরজা খুলে সৈনিকটিকে ভেতরে নিয়ে আসে। সৈনিকটি জানায়, আমি পাহাড়ের পাশের ক্যাম্পেই থাকি, কিন্তু আজ সেখানে জম্বিদের আক্রমণ হয়েছে, যার কারণে পুরো ক্যাম্প ধ্বংস হয়ে গেছে। তখন সেখানে একজন লোক গাড়ি নিয়ে এসেছিলেন, যিনি আমাকে এই জম্বিদের হাত থেকে বাঁচিয়েছেন। সে আমাকে এই বাড়ির ঠিকানা দিয়ে বলে, তুমি সেখানে চলে যাও, ওটা আমার ভাইয়ের বাড়ি, তুমি সেখানে আরামে থাকতে পারবে। সত্যি বলতে সে খুব ভালো মানুষ ছিল, সে ফ্রান্সিসের ভাইয়ের কথাই বলছিল। তারপর বলে, জানি না সে বেঁচে আছে কিনা, কারণ আমি তো বেঁচে বেরিয়ে এসেছি, কিন্তু জম্বিরা তাকে চারদিক থেকে ঘিরে ফেলেছিল। এটা শুনে আইরিশও খুব দুঃখ পায়, এই ভেবে যে সেও আর বেঁচে নেই। তবে সে সৈনিকটিকে এই বাড়িতে থাকার অনুমতি দেয়। ফ্রান্সিস বলে, তুমি এখানে থাকতে পারো, কিন্তু বেসমেন্টে থাকবে, যাতে আমার পরিবার থেকে দূরে থাকো। সৈনিকটি রাজি হয়ে যায়। রাতে তাদের বড় ছেলে আইরিশের কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বলে, মা আমি জানি আমি ফ্রান্সিসের আসল ছেলে নই, তাই তিনি আমাকে ভালোবাসেন না, কিন্তু আমি তো ফ্রান্সিস আর সবাইকে ভালোবাসি, নিজের পরিবারের মতো মনে করি। আমার মনে হয় বাইরে নিশ্চয়ই এমন কোনো নিরাপদ জায়গা আছে যেখানে আমরা আরামে থাকতে পারি, তাই দয়া করে মা আমাকে বাইরে যাওয়ার অনুমতি দিন, যাতে আমি আমার পরিবারকে নিরাপদে রাখতে পারি, আপনাদের জন্য কিছু করতে পারি। কিন্তু আইরিশ রাজি হয় না। যখন সে বারবার জেদ করতে থাকে তখন আইরিশ আর কি করতে পারত, সে রাজি হয়ে যায় এবং সে বাড়ি থেকে পালিয়ে যায়। পরের দিন সকালে ফ্রান্সিস যখন তার বড় ছেলেকে বাড়িতে খুঁজে পায় না, তখন সে তাকে খুঁজতে শুরু করে, ভাবে জানি না সে কোথায় গেল, কিন্তু যখন সে দরজা খুলে দেখে তখন বুঝতে পারে যে সে পালিয়ে গেছে। এতে ফ্রান্সিস খুব রেগে যায়। সে হাতুড়ি তুলে সেই আহত সৈনিককে আঘাত করে তাকে মেরে ফেলে। তারপর সে আইরিশকে অজ্ঞান করে দেয়। যখন তার চোখ খোলে সে নিজেকে বেসমেন্টে আবিষ্কার করে, যেখানে ছোট ছেলেও ছিল, কারণ ফ্রান্সিস তাদের দুজনকেই বেসমেন্টে আটকে রেখেছিল, যার মানে ছিল সে আরো পাগল হয়ে গেছে। তখনই তার নজর সেই কুকুরটার উপর পড়ে যে তাকে কামড়েছিল। ফ্রান্সিস তাকে ধরে মেরে ফেলে, কুকুরের মাংস এনে তাদের দুজনের কাছে দেয়, কিন্তু আইরিশ খেতে না চাইলে ফ্রান্সিস রেগে প্লেট ছুঁড়ে মারে। প্লেটে একটা ছুরি ছিল, আইরিশ সেটা লুকিয়ে রাখতে চায় যাতে সেটা দিয়ে নিজেকে মুক্ত করতে পারে, কিন্তু দুর্ভাগ্যবশত ফ্রান্সিস ছুরিটা দেখে ফেলে। সে ছুরিটা তুলে নিজের কাছে রেখে দেয়, তারপর আবার তাদের দুজনকে বেসমেন্টে আটকে রেখে চলে যায়। কিন্তু আইরিশ একটা পরিকল্পনা করে এবং তার ছেলেকে জোরে চিৎকার করতে বলে। তার ছেলের চিৎকার করার সাথে সাথে ফ্রান্সিস বেসমেন্টে চলে আসে এবং আইরিশ তাকে আক্রমণ করে। তারপর সে তার ছেলেকে নিয়ে নিরাপদে বেরিয়ে আসে এবং ফ্রান্সিসকে সেখানে আটকে রাখে। এদিকে ফ্রান্সিসের তার বাবার কথা মনে পড়ে, তার বাবা তার উপর কতটা অত্যাচার করত, তাই সে খুব ভয় পায়। আইরিশ আর তার ছোট্ট ছেলে যখন বেসমেন্ট থেকে বের হয় তখন ফ্রান্সিসের ভাই সেখানে আসে। তার অবস্থা খুব খারাপ ছিল, কারণ সেও জম্বি হয়ে গিয়েছিল। সে তাদের দুজনকে আক্রমণ করতে শুরু করে, তাই তারা নিজেদের বাঁচাতে পালাতে শুরু করে। জম্বিটা আইরিশকে ধরে ফেলেছিল। তার ভাইয়ের চিৎকার শুনে ফ্রান্সিসের রাগ হতে
হতে থাকে। সে ভাবে এ কি, আমার পরিবারকেও জম্বি বানিয়ে দেবে। জম্বিটা যখন আইরিশকে কামড়াতে যাচ্ছিল, ফ্রান্সিস বেসমেন্টের দরজা ভেঙে বেরিয়ে আসে। সে তার ভাইকে ধাক্কা মেরে সরিয়ে দেয় এবং গুলি করে তাকে মেরে ফেলে। কাঁদতে কাঁদতে তাদের ছোট ছেলে আসে। ফ্রান্সিসের ভাই তার হাতে কামড় দিয়েছিল, মানে সেও জম্বি হয়ে যাবে। এটা দেখে সে ভয় পেয়ে যায়, ভাবে এখন কি হবে। কিন্তু আইরিশ সাহস করে তার ছেলের হাতটা কেটে ফেলে যাতে ভাইরাস সারা শরীরে না ছড়ায়। তারপর ক্ষততে ব্যান্ডেজ করে ফ্রান্সিসকে বলে তাড়াতাড়ি ভ্যান নিয়ে এসো, ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে। ফ্রান্সিস তাড়াতাড়ি ভ্যান আনতে যায়, কিন্তু সেখানে তাদের বড় ছেলে যে গান নিয়ে দাঁড়িয়েছিল সে ফ্রান্সিসকে দেখতে পায়। তাকে রক্তে ভেজা দেখে বড় ছেলের মনে হয় বাবা হয়তো পুরোপুরি পাগল হয়ে গেছেন আর মাকেও মেরে ফেলেছেন। এই ভেবে সে ফ্রান্সিসের দিকে গুলি চালায়। বড় ছেলে যখন ফ্রান্সিসের কাছে আসে, সে তার গালে হাত বুলিয়ে বলে, বাবা, তোমাকেও আমি নিজের ছেলে মনে করতাম। আমার জন্য যদি কখনো তোমার মন খারাপ হয়ে থাকে তবে দয়া করে আমায় ক্ষমা করে দিও। এটা দেখে তার মনে হয় গুলি চালিয়ে সে খুব বড় ভুল করে ফেলেছে। সে বলে, বাবা, আমায় ক্ষমা করে দিন, এটা আমার অজান্তে হয়ে গেছে। কিন্তু ফ্রান্সিস কিছু বলে না, কারণ ততক্ষণে তার মৃত্যু হয়ে গেছে। এতে তার ছেলে খুব ভেঙে পড়ে, ভাবে আমি এটা কি করে ফেললাম। ফ্রান্সিস তো জানতো না যে ছোট ছেলেকে বাঁচানোর জন্য ভ্যান আনতে গিয়ে বড় ছেলের হাতেই তার মৃত্যু হবে। বড় ছেলে ভ্যান নিয়ে বাড়ির দিকে রওনা দেয়, যেখানে আইরিশ ফ্রান্সিসের জন্য অপেক্ষা করছিল। কিন্তু সে কি জানতো যে সে তো মারা গেছে। এখন না ফ্রান্সিস আছে, না তার ভাই, যে এই পরিবারের দেখাশোনা করতে পারত। তাই এখন সব দায়িত্ব একা আইরিশের উপর এসে পড়েছিল। বেচারিকে এখন একা তার বাচ্চাদের মানুষ করতে হবে, তাও এমন কঠিন সময়ে যখন চারিদিকে ভাইরাস ছড়িয়ে পড়েছে। এই পরিবারটা কোনো মতে ভাইরাস থেকে বাঁচলেও তাদের সাথে এত খারাপ কিছু ঘটে গেল। আর এরকম একটা সিন দেখিয়েই আমাদের আজকের মুভিটা এখানেই শেষ হয়। যদি আপনার মুভিটা ভালো লেগে থাকে তবে ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, এবং এই ধরনের আরও মজার এবং অন্যান্য গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।